আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় গত ২৪ ঘন্টায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ১০০ জনেরও লাশ হাসপাতালে আনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার যে কোনো প্রস্তাব কিয়েভ প্রত্যাখ্যান করবে। সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহারি ইসরায়েলে অস্ত্র পরিবহনে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং আনুষ্ঠানিক বিবৃতিতে বাহারি জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শীর্ষ বৈঠকের আগে কিয়েভের স্বার্থ রক্ষায় তৎপর হয়ে উঠেছেন ইউরোপ ও ইউক্রেনের নেতারা। ট্রাম্প পুতিন আলোচনার আগে ভার্চুয়াল বৈঠকে ইউরোপীয় নেতারা। শান্তি চুক্তি সত্ত্বেও পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সেনাবাহিনী ও M-23 সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে সহিংস লড়াই শুরু হয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষমতায় গেলে বিএনপি মিলেমিশে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩১ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৮ জন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১,৮৩৮ জনে দাঁড়িয়েছে এবং ১৩,৪০৯ জনেরও বেশি আহত হয়েছেন। মঙ্গলবার ১২ আগস্ট তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১০০ জনেরও লাশ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ৫১৩ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৬১,৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট আহতর সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৪,০৮৮ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টির কারণে গত ২৪ ঘন্টায় ২ শিশু সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এনে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এর মধ্যে শিশু রয়েছে ১০৩ জন। দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার যে কোনো প্রস্তাব কিয়েভ প্রত্যাখ্যান করবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ছাড় ভবিষ্যতে নতুন করে রুশ হামলার পথ খুলে দিতে পারে। শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে তিনি তার এই অবস্থান তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্ভাব্য শান্তি চুক্তিতে কিছু ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব থাকতে পারে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দনবাসের সেই অংশ ছাড়ার দাবি তুলতে পারেন যা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রাশিয়ার সেনারা অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে প্রায় ১০ কিলোমিটার অগ্রগতি করছে বলে দাবি করেছে মস্কো। জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব এলাকায় হামলার জড়িতদের কিয়েভ ধ্বংস করে দিবে। ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার সৌদি শিপিং কোম্পানির। সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি ইসরায়েলে অস্ত্র পরিবহনে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাহরি জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। উল্লেখ্য, গত ৮ আগস্ট বাহরি ইয়ানোভু নামের সৌদি জাহাজটি জেনুয়া বন্দরে ভিড়ে। জাহাজটির জেনুয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল। সেগুলো আবু ধাবিতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু
বন্দর কর্মীরা জানতে পারেন ওই জাহাজে আগে থেকে অস্ত্র ও গোলাবারুদ ছিল, যেগুলো দখলদার ইসরায়েল নিয়ে যা হবে। এরপর জাহাজটিতে অনেকটাই জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের 40 কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল, সেখান থেকে এটি এসেছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্প পুতিন আলোচনার আগে ভার্চুয়াল বৈঠকে ইউরোপীয় নেতারা। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শীর্ষ বৈঠকের আগে কিয়েভের স্বার্থ রক্ষায় তৎপর হয়ে উঠেছেন ইউরোপ ও ইউক্রেনের নেতারা। বুধবার ভার্চুয়াল মিটিংয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেন জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর নেতারা। ট্রাম্প শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন, যা তিনি বর্ণনা করেছেন পরীক্ষামূলক বৈঠক হিসেবে। রাশিয়ার সঙ্গে 2022 সালের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বে পুতিন একঘরে হলেও ট্রাম্প হঠাৎ করে প্রথম মার্কিন রাশিয়া শীর্ষ বৈঠকে রাজি হয়েছিল। তার দাবি, মস্কোতে মার্কিন দূতের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কো উভয়কে কিছু জমি ছাড়তে হবে। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় 1/5 এলাকা দখলে রেখেছে। এতে ইউরোপে শঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একক সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনকে অস্বস্তিতে চুক্তিতে ঠেলে দিতে পারে। কঙ্গোতে M23 সশস্ত্র গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে পুনরায় সহিংস লড়াই শুরু। শান্তি চুক্তি সত্ত্বেও পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সেনাবাহিনী ও M23 সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে সহিংস লড়াই শুরু হয়েছে। এই ঘটনায় ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার 12 আগস্ট নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে DR কঙ্গোর বুকাভু থেকে বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। গত জুন মাসের শেষের দিকে DRC ও রুয়ান্ডার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের পর কিনশাসা ও M23 গত 19 জুলাই নীতিগত ঘোষণাপত্রে স্বাক্ষর করে। সেখানে তারা স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তবে এই যুদ্ধবিরতি চুক্তিগুলো সহিংসতা বন্ধ করেনি। গত শুক্রবার থেকে দক্ষিণ কিভু প্রদেশের মোলাম্বাস শহরে রুয়ান্ডা সমর্থিত M23 এবং কিনশাসার সাথে যুক্ত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে আবারও লড়াই তীব্রতর হয়েছে। ক্ষমতায় গেলে মিলেমিশে দেশ পরিচালনা করব জানিয়েছেন তারেক রহমান। রায় পেলে বিএনপি মিলেমিশে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফেসিবাদের 1.5 দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আগামী 1.5 বছর পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। মঙ্গলবার 12 আগস্ট বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল